আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য থার্ড লেকচার অফ হাইড্রোলিক জাম্প। গত ক্লাসে আমরা যে ফর্মুলাগুলো দেখেছিলাম এবং যে ম্যাথটা সলভ করেছি সেটা ছিল বেসিক্যালি রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য। আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো নন রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য। ঠিক আছে, নন রেক্টেঙ্গুলার চ্যানেল। তো সিকোয়েন্ট ডেপ্থের জন্য যদি প্রথমেই দেখি, দ্য হাইড্রোলিক জাম্প অকারিং ইন হরিজন্টাল নন রেক্টেঙ্গুলার চ্যানেলস, there are no equations similar to equation 7.10, 7.11 to compute the sequent depth. তার মানে রেক্টেঙ্গুলার চ্যানেলের মতো যেমন স্ট্যাবলিশড ইকুয়েশন ছিল সেরকম ইকুয়েশন নন রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য নেই, যেটা দিয়ে কিনা আমরা সিকোয়েন্ট ডেপথটা ক্যালকুলেশন করতে পারবো। ফর দিস জাম্পস দ্য সিকোয়েন্ট ডেপথ ক্যান বি ডিটারমাইন্ড ফর এ ট্রায়াল অ্যান্ড ইরর সলিউশন। তার মানে আমাদেরকে ট্রায়াল অ্যান্ড ইরর করে করে সলিউশন করতে হবে অথবা নিউমেরিক্যাল মেথড অ্যাপ্লাই করতে হবে। The trial and error or numerical solution of equation 7.5 requires the determination of z bar. Z bar কি ছিল আমরা জানি, যখন যদি এটা চ্যানেল বটম হয়, যদি এই পাশে আপস্ট্রিমে আমার ওয়াটার কলাম যদি এতটুকু হয়, তাহলে ওয়াটার সারফেস এখান থেকে যদি ধরে নেই এইটার সেন্ট্রেট এখানে, তাহলে জেড বার হবে এতটুকু। ঠিক আছে, মানে ওয়াটার কলামের সেন্ট্রেট থেকে ওয়াটার সারফেস পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হলো জেড বার। তো জেড বার নির্ণয় করার কিছু এক্সপ্রেশনস আছে, সেটা চ্যানেল টু চ্যানেল ভ্যারি করে। যেমন এখানে রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য h/2, ট্রায়াঙ্গুলের জন্য h/3, ট্রাপিজয়েডের জন্য h/6, 3b + 2sh ডিভাইড বাই 6 ইন্টু b + sh, প্যারাবোলার জন্য 2/5h 2h/5, এবং সার্কেলের জন্য একটা ইকুয়েশন আছে। তো আমরা যখন ম্যাথটা সলভ করব তখন সেই ম্যাথে দেখব যে কি চ্যানেল সেকশনটা কীরকম, সেই অনুযায়ী আমরা এখান থেকে একটা আমরা ইকুয়েশন চুজ করব। So the trial and error solution is illustrated of equation 7.5 is illustrated by following example. So equation 7.2, sorry, example 7.2 আমরা এখন সলভ করব। A trapezoidal channel with b equal to 6 meter, s equal to 2 carries a discharge of 120 meter cube per second. If the upstream depth of flow is 1 meter, মানে h1 এর মান 1 মিটার, compute the downstream depth that will create a hydraulic jump. সো ফার্স্টে যেটা করেছি সেটা হলো যে মানগুলো দেওয়া আছে সেখানে এগুলো লিখে ফেলেছি। b = 6, s = 2, q = 120 মিটার কিউব পার সেকেন্ড, h1 = 1 মিটার। দেন a1, যেহেতু বলা আছে ট্রাপিজয়েডাল সেকশন, আমরা জানি ট্রাপিজয়েডাল সেকশনের জন্য a এর ভ্যালু b + sh1 ইন্টু h1। ঠিক আছে, এটা আমরা আগের চ্যাপ্টারগুলোতে সূত্র দিয়ে ইউজ করেছি, চাইলে জিওমেট্রিক্যালি সলভ করতে পারেন। আমি অনেকবার দেখিয়েছি জিওমেট্রিক্যালি কীভাবে সলভ করা যায়। ওকে, সো এর মানটা পেয়ে গেলাম। b1 মানে বেস, যেটা যদি এটা আমার সেকশন হয়, ঠিক আছে, তাহলে এটা হবে এটা হলো ছোট b, এবং উপরে এই পার্টটা হবে বড় b। So b is equal to b plus 2s h1 is equal to 10 meter. D depth, hydraulic depth a1 by b1, এখান থেকে d এর মানটা আমরা পেয়ে গেলাম। u1 is equal to q by a1 অলরেডি পেয়েছি, q এর মান দেওয়া আছে 120 মিটার কিউব পার সেকেন্ড। সো এখান থেকে u1 এর মান পেয়ে গেলাম। তারপর ফ্লোর নাম্বার, মানে আপস্ট্রিমে বিফোর দ্য জাম্প, যদি এটা জাম্প হয় এখানে ফ্লোর নাম্বার কত হবে, fr1। সো u1 বাই gd1, এখান থেকে আমরা ফ্লোর নাম্বারটা পেয়ে গেলাম। এখন আমাদের ইম্পর্ট্যান্ট একটা কাজ হলো জেড বারের মানটা বের করা। এখন দেখেন এখানে চ্যানেল বলা আছে ট্রাপিজয়েডাল। সো ট্রাপিজয়েডালের জন্য আমার ইকুয়েশন হলো এটা। ঠিক আছে, সো এই ইকুয়েশনটাই আমি নিচে ইউজ করব। তো h1/6 3b plus 2s h1 divided by b plus s h1। সো এখানে আমরা s এর মান জানি, h1 এর মান জানি, b এর মান জানি,
সো সব মানগুলো ইনপুট দিয়ে আমরা Z1 এর মানটা পেয়ে যাব। সো F1 মানে বিফোর দ্য জাম্প স্পেসিফিক এনার্জি কত ছিল, কিউ স্কোয়ার ডিভাইড বাই GA1 প্লাস Z1 বার প্লাস ইন্টু A1। সো এখান থেকে আমরা স্পেসিফিক এনার্জি মানটা পেয়ে যাব। এখন আমি এই চ্যাপ্টারের শুরুতেই বলেছিলাম যে জাম্পটা আসলে হয় আরেকটা রিজন কি, যে আপস্ট্রিম এবং ডাউন স্ট্রিম মানে বিফোর অ্যান্ড আফটার দ্য জাম্প আমার এনার্জি সেম থাকবে, ঠিক আছে। যদি এখানে F1 থাকে তাহলে এখানেও F1 মানে সেম পরিমাণে এনার্জি অ্যাটেন্ড করার জন্য জাম্পটা আসলে হচ্ছে। ওকে, সো F1 এ যে মানটা পাচ্ছি F2 মানটাও সেম হবে, এটাই বোঝানোর জন্য আমি এই ফিগারটা ড্র করলাম। সো F2 মানটা দিয়ে আমরা আসলে এখন ট্রায়াল অ্যান্ড এররের কাজটা করব। The condition which must be satisfied to cause a hydraulic jump between section 1 and 2 is F1 is equal to F2, মানে দুটো সেকশনের মধ্যে জাম্প হওয়ার জন্য অবশ্যই F1 এবং F2 সমান হতে হবে। সো F1 এর মান তো আমরা পেয়ে গেছি 187.15। এখন ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে দেখব যে H2 এর কোন ভ্যালুর জন্য F2 এর মান 187.15 হবে। ওকে, সো ফার্স্টে আমরা দেখেন H2 মান ধরে নিয়েছি যে 3 মিটার, A2 মান কি হবে, আর যে সূত্র আমরা উপরে দেখলাম সেটা ইউজ করতে হবে, B প্লাস SH2 হবে এখানে ইন্টু H2, ঠিক আছে। সো A2 ইজ ইকুয়াল টু B প্লাস B SH2 ইন্টু H2। ওকে, তাহলে যদি আমি লিখি B প্লাস SH2 ইন্টু H2, সো B ইকুয়াল টু 6, S এর মান ছিল 2 ইন্টু S2 মান 3 ইন্টু 3, তাহলে কত হলো 3 দুগুণে 6 প্লাস 6 12, 3 বারং 36, তাহলে 36। সো 36। ওকে, এখন Z2 এর মান জানতে হবে। Z2 এর ইকুয়েশন আগের মতোই, এখানে জাস্ট H1 এর জায়গায় H2 হবে। সো Z2 এর মানটা ইকুয়েশনটা আমি যদি এখানে লিখে ফেলি, বা এখানে যদি ধরি যে Z2 হবে, সেম ইকুয়েশন ইউজ করি, H2/6 ইন্টু 3B প্লাস 2SH2 ডিভাইড বাই B প্লাস SH2। সো B ইকুয়াল টু 6, H2 ইকুয়াল টু 3, যেহেতু আমরা ফার্স্টে 3 ধরে নিয়েছিলাম, S ইকুয়াল টু 2, H ইকুয়াল টু 3, S ইকুয়াল টু 2, B ইকুয়াল টু 6, H ইকুয়াল টু 3। সো এই মানগুলো যদি আমি ইনপুট দিই তাহলে আমরা Z/2 এর মানটা পেয়ে যাব। ক্যালকুলেশন করে দেখবেন অ্যান্সার আসবে 1.250। সো এই ভ্যালুগুলো ইউজ করে আমরা আবার F2 এর এই মানটা, এই ইকুয়েশনটা ইউজ করে এখানে F2 মানটা বের করব। কিউ এর মান আমাদের দেওয়া আছে GA2, এর মান এটা হবে Z/2 এটা ইন্টু A2 আবার এটা, ঠিক আছে। সেভাবে F2 মান পেয়ে গেলাম। সো F2 মান আমাদের আসতে হবে 187.15, কিন্তু এখানে এসেছে 85.77, তার মানে আমার H এর মানটা একটু বাড়াতে হবে। সো H এর মান আবার বাড়ালো 1 একই রুলস ফলো করে, যে A2 Z2 দেন F2। সো এইভাবে ট্রায়াল অ্যান্ড এরর করতে করতে যখন দেখলো যে 5.2 এর জন্য কাছাকাছি মান চলে আসছে 192, ঠিক আছে, তখন একটু ট্রায়াল অ্যান্ড এরর করে দেখতে হবে যে আসলে কত হইলে সবচেয়ে কাছাকাছি আসে। তখন জাস্ট ফ্র্যাকশনে চেঞ্জ করতে হবে, যেমন দেখেন 5.1 দেন 5.2 করছে, তখন বেশি হয়ে গেছে, দেন 5.13 করছে, তখন দেখছে আরেকটু কম হয়ে গেছে, দেন 5.14 করছে। তো এইভাবে আপনারা নিজের জাজমেন্টটা ইউজ করে ট্রায়াল অ্যান্ড এরর করে এই মানটা মিলাতে হবে। সো যেই H এর ভ্যালুর জন্য আপনি এই কাছাকাছি F2 ইজ ইকুয়াল টু F1 হবে, সেই H এর ভ্যালুটাই হবে H2, ঠিক আছে। সো দ্য ডাউনস্ট্রিম ডেপথ রিকোয়ার্ড টু প্রোভাইড হাইড্রোলিক জাম্প প্রডিউস হাইড্রোলিক জাম্প ইজ ইকুয়াল টু 5.14 মিটার। ওকে, সো এই ছিল ম্যাথটা। এখন আমরা ছোট একটা ডেফিনেশন দেখব, খুবই সিম্পল।
আচ্ছা, তার আগে আরেকটা ম্যাথ আছে, এটাও খুবই ইজি, এটা একটু করিয়ে দিই। কম্পিউটার রিলেটিভ এনার্জি লস দ্যাট উইল অকার ইফ দেয়ার ইজ এ হাইড্রোলিক জাম্প ইন দ্য চ্যানেল কনসিডার এক্সাম্পল 7.2। তো 7.2 থেকে আমরা পেয়ে গেলাম কিউ ইজ ইকুয়াল টু 120, H1 ইকুয়াল টু 1 মিটার, U1 15, H2 5.14, A2 ইজ ইকুয়াল টু 83.86। A2 মান কোত্থেকে আসলো? এখান থেকে, ঠিক আছে। যে H2টা আমি গ্রহণ করেছি সেই H2-র জন্য যে A2 পাচ্ছি সেটা। সো কোয়েশ্চেনে বলা হয়েছে কম্পিউট দ্য রিলেটিভ এনার্জি লস। রিলেটিভ এনার্জি লস মানে HL বাই E1 অথবা E1 মাইনাস E2 বাই E1। সো খুবই সিম্পল, আমি E1 এর মানটা বের করে ফেলি, H1 প্লাস E1 স্কোয়ার বাই 2G। E1 এর মান দেওয়া আছে, বাকি সবগুলো মান দেওয়া আছে। E2 ইজ ইকুয়াল টু H2 প্লাস U2 স্কোয়ার বাই 2G, মানে U2 এর মান এখান থেকে বের করলাম। কিউ এর মান তো উভয় ক্ষেত্রে সেম হবে, সো U2 ইজ ইকুয়াল টু কিউ বাই A2, ঠিক আছে। কিউ এর মান হলো 120, A2 এর মান হলো 83.68 ইজ ইকুয়াল টু 1.434। সো এই মানটা এখানে ইনপুট দিয়ে আমি E2 এর মানটা পেয়ে যাব। সো একবার E1 এবং E2 এর মানটা যদি পেয়ে যায় তাহলে রিলেটিভ এনার্জি E1 মাইনাস E2 ডিভাইড বাই E1 এভাবে ফ্র্যাকশনে আসবে। দেন এটাকে আমি 100 দিয়ে গুণ করব, করে পার্সেন্টেজের মানটা আনতে হবে। ওকে, এটা খুবই ইজি একটা ম্যাথ, আশা করি আপনারা নিজেরাই এটা পারবেন করতে। সো যে ডেফিনেশনটা দেখাতে চাচ্ছিলাম সেটা দেখিয়ে দিই। এটা আমাদের আজকে লাস্ট টপিক, সিল্টিং বেসিন। তো সিল্টিং বেসিন ইজ এ পেভড চ্যানেল প্লেসড অ্যাট দ্য এন্ড অফ দ্য হাইড্রোলিক স্ট্রাকচার। মানে একটা পেভড চ্যানেল যেটা কিনা আমরা একটা যে কোনো একটা হাইড্রোলিক স্ট্রাকচারে জাস্ট পরেই প্রোভাইড করব, টু হুইচ এ হাইড্রোলিক জাম্প ইউজড ফর এনার্জি ডিসিপেশন ইজ কনফাইন্ড। তার মানে আমরা যে এনার্জি ডিসিপেট করার জন্য হাইড্রোলিক জাম্পের ফেনোমেননটা প্রডিউস করতে চাই সেইটাকে কনফাইন করবে এই সিল্টিং বেসিনটা। ওকে, সো এটাকে দেখতে পড়ার পর হয়তো ক্রিটিক্যাল লাগতে পারে, আমি কিছু ডেফিনেশন কিছু ফিগার দেখাবো আপনাদেরকে, ইজি হয়ে যাবে। সো যদি এই ফিগারটা নোটিস করেন, দেখেন এখানে উপর থেকে পানি এইভাবে পড়ে এখানে একটা জাম্প হচ্ছে, ঠিক আছে। এখন এটা একটা প্রোটোটাইপ, মানে এটা একটা মডেল ল্যাবে বানানো হয়েছে। যদি আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করতে চান, মনে করেন এখানে একটা স্পিলওয়ে থেকে পানি এসে পড়ছে নিচে, ঠিক আছে। এখন এখানে দেওয়া হয় সিল্টিং বেসিন, এটা হলো সেই সিল্টিং বেসিন, এই জায়গাটা হলো সিল্টিং বেসিন। তো এই সিল্টিং বেসিনটাকে কনস্ট্রাক্ট করা হয়েছে যাতে এই যে পানিটা উপর থেকে আসে পড়ছে, হাইড্রোলিক জাম্পটা প্রডিউস হচ্ছে এইভাবে, এটাকে যেন সিল্টিং বেসিন কনফাইন করতে পারে বা ধরে রাখতে পারে। ওকে, যার কারণে দেখেন এখানে ছোট ছোট কালো কালো দেখা যাচ্ছে, এটাকে চুট বলে। ওকে, এই চুটগুলো প্রোভাইড করা হয় এই সিল্টিং বেসিনের উপর, যাতে যখন জাম্পটা এখান থেকে হচ্ছে তখন জামটাকে যেন এই পুরো স্ট্রাকচারটা, মানে এইটুক পার্ট যেন ধরে রাখতে পারে। ওকে, আরেকটা ফিগার যদি দেখি তাহলে দেখেন এখানে কিন্তু এখানে দেখেন যে এখানে একটু সারফেসিং করে দেওয়া আছে, পেভড করে দেওয়া আছে, ঠিক আছে। সো সবসময় যে চুট থাকবে এরকম তা না, এরকম সারফেসিংও করে দেওয়া হতে পারে। সো এটা একটা সিল্টিং বেসিন যেখানে কিনা সারফেসিং করে দেওয়া আছে, যাতে উপর থেকে পানিটা এসে যখন জাম্প হবে তখন এই পুরো স্ট্রাকচারটা সেই জাম্পটাকে ধরে রাখতে পারে, কনফাইন করতে পারে। ওকে, তাহলে দেখেন আমরা যদি আবার বইতে ফিরে আসি তাহলে এখানে বলা হয়েছে টু প্রমোট দ্য ফরমেশন অফ দ্য জাম্প, টু মেক ইট স্টেবল in one position and to make it short as possible the basin usually provided। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে বেসিনটা কেন প্রোভাইড করা হয়, তখন আপনাকে বলতে হবে যে টু প্রমোট দ্য ফরমেশন অফ দ্য জাম্প, টু মেক ইট স্টেবল ইন ওয়ান পজিশন and to make it as short as possible the basins are usually provided. Okay, so the basin appurtenances are which include chute blocks, silt or baffle piers। এখন আমি এটাকে দেখালাম যে চুট এবং ব্যাফেল আমি পেভড এবং চুটটা দেখিয়েছি যেটা কিনা সিলসের মতো কাজ করে। সো the chute block are used to form a serrated device at the entrance of the basin। ঠিক আছে, যখন বেসিনে পানি এসে পড়ছে তখন এন্ট্রান্সে এরকম চুট দেওয়া থাকে। ওকে,
Seal, dentated or solid. The seal, dentated or solid is usually provided at the end of the basin. So basin যখন শেষের দিকে চলে আসবে তখন এই seal, dentated অথবা solid প্রোভাইড করা হয়। Baffle piers or floor blocks. Baffle piers are placed at the intermediate location of the basin. তার মানে যখন যদি আবার ড্র করি, পানি এসে পড়লো, যদি বেসিন এটা হয় তাহলে মিডল বরাবর এই ব্যাফেল পিয়ার্স এবং ফ্লোর ব্লকটা প্রোভাইড করা হয়। ওকে, যদি একটা ফিগার দেখেন তাহলে কিছুটা ক্লিয়ার হবে। দেখেন এইটা সেই সিল্টিং বেসিন ধরতে পারেন যে পানি এইভাবে এসে পড়বে, এখানে চুট ব্লক প্রোভাইড করা আছে। ওকে, মাঝখানে কোথাও হয়তো বা ব্যাফেল পায়ার প্রোভাইড করা হয়ে থাকে এবং এখানে দেখেন ডেন্টেটেড সিল প্রোভাইড করা হয়েছে। ওকে, অ্যাট দ্য লাস্ট অফ দ্য বেসিন আর মিডিলে ব্যাফেল পায়ার এবং এখানে চুট। সো সিল্টিং বেসিন 3 ধরনের হয়। ইউএসবিআর 3 ধরনের বেসিন ডিজাইন করে থাকে। ফার্স্ট হলো ইউএসবিআর বেসিন 2। ইউএস বেসিন 2 রিকমেন্ডেড ফর ইউজ অফ লার্জ স্ট্রাকচার, যখন স্ট্রাকচার লার্জ হবে, যেমন লার্জ হাই ড্যাম, আর্থ ড্যাম, স্পিলওয়েজ, ক্যানেল স্ট্রাকচার হুইচ ফ্লোর নাম্বার ইজ গ্রেটার দেন 4.5 and incoming velocity U1 is exceeds 80 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, যখন ভ্যালোসিটি অনেক বেশি হবে, 80 মিটার পার সেকেন্ডের বেশি, ফ্লোর নাম্বার 4.5-এর থেকে বেশি, স্ট্রাকচার অনেক বেশি হবে, অনেক লার্জ হবে, সেক্ষেত্রে আমরা ইউএসবিআর বেসিন 2 ইউজ করব। ইউএসবিআর বেসিন 3 ইউজ করব যখন এটা ইনকামিং ভ্যালোসিটি লেস দেন 80 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, then major difference between the basin 2 and 3 is that the later lower velocities allow the installation of baffle piers downstream of the chute blocks. ঠিক আছে, তাহলে বেসিন 3-তে যেটা হয় সেটা হলো এখানে যেহেতু আপনার ভ্যালোসিটি কম থাকে, সো ব্যাফেল পায়ারটাকে ইনস্টল করা ইজি হয়ে যায়। ওকে, এটা হলো বিগেস্ট ডিফারেন্স বিটুইন বেসিন 2 and 3। এটা আপনার ট্রু ফলসে আসতে পারে। এবং বেসিন 4, এটা হলো থার্ড ক্লাসিফিকেশন, ইজ ডিজাইনড ইন কনজাংশন উইথ ক্যানেল অ্যান্ড ডাইভারশন স্ট্রাকচার ফর স্পেশাল পারপাস অফ সাপ্রেসিং দ্য ওয়েভস অ্যাট দ্য সোর্স জেনারেটেড ইন অসিলেটিং জাম্প পয়েন্ট ফ্লোর নাম্বার 2.5 থেকে 4.5। সো পরীক্ষা আসতে পারে এমসিকিউ যে বেসিন 4 কখন ইউজ করা হয়, তখন বলতে হবে যে তখন ফ্লোর নাম্বার 2.5 এবং 4.5-এর মধ্যে থাকে এবং জাম্পটা অসিলেটিং জাম্প হয়। ঠিক আছে, এবং সেটা ক্যানেল এবং ক্যানেল কনজাংশন এবং ডাইভারশন স্ট্রাকচারের ক্ষেত্রে ইউজ করা হয়। সো এটাই ছিল মোটামুটি হাইড্রোলিক জাম্প চ্যাপ্টারটা। এটা খুবই ইজি, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।